আসসালামু আলাইকুম। তাহলে আজকে আমাদের গতদিন নিউরন ছবি সহ হয়েছিল না? আজকে আমরা যে নিউরনের প্রকারভেদ এই জায়গাটা একটু দেখো, নিউরনের প্রকারভেদ পাইছো না? পাইছো? প্রকারভেদের বিষয়গুলো তো পড়াইছি। এটা হচ্ছে না কতদিন কোথা থেকে? নিউরোগ্লিয়া থেকে শুরু করব। নিউরোগ্লিয়া। আচ্ছা দেখো, নিউরোগ্লিয়া থেকে শুরু। নিউরোগ্লিয়া 334 পৃষ্ঠা দিয়া পাইছো না? 334 পৃষ্ঠা যাও। আচ্ছা, নিউরোগ্লিয়া নামকরণটা কেন হয়েছে জানো? যে গ্লিয়া মানে আঠার মতো কিছু, এরকম গ্লিয়া মানে আঠা। তো নিউরোগ্লিয়া যে নিউরন যেখানে থাকে তার দুই পাশে থাকে আর কি নিউরোগ্লিয়া। আর নিউরোগ্লিয়ার সাথে রক্তজালক লেগে থাকে। রক্তজালক থেকে নিউরোগ্লিয়া পুষ্টি নেয়, আর এই পুষ্টি আবার নিউরনে পাঠায়। তো এই জন্যই নিউরোগ্লিয়া থাকতেই হবে। নিউরোগ্লিয়া না থাকলে নিউরন পুষ্টি পাবে না। হ্যাঁ, এখন এই নিউরোগ্লিয়া বিভিন্ন রকমের হয়, যেমন অ্যাস্ট্রোসাইট। তো এদের কাজগুলো মনে রাখতে হবে হচ্ছে জন্য। এদের অ্যাস্ট্রোসাইট নাম কেন হয়েছে? স্টার মানে কি? মানে তারা। তো এটা এত বেশি অভিক্ষেপ, তারার আলোর মতো চারিদিকে ছড়িয়ে পড়েছে, এই জন্য এর নাম হলো অ্যাস্ট্রোসাইট। তাহলে এটা কি এখানে মনে রাখতে হবে? অভিক্ষেপগুলো দিয়ে একদিকে রক্তজালিকা, অন্যদিকে নিউরনের সাথে যুক্ত থাকে। এরা নিউরনের পুষ্টি সরবরাহ করে। এরপর দেখো অলিগোডেন্ড্রোসাইট। তো অলিগো মানে কি? অল্প সংখ্যক। তাই এখানে তো ডেন্ড্রাইট অল্প, মানে খুব বেশি শাখা প্রশাখা হয়নি, তাই এর নাম অলিগোডেন্ড্রোসাইট। আর এদের কাজ কি? এরা স্নায়ুরজ্জুর মায়োলিন আবরণ গঠন করে। স্নায়ুরজ্জুর মায়োলিন আবরণ, স্নায়ুরজ্জুতে যে নিউরন আছে সেখানে মায়োলিন আবরণ মানে চর্বি গঠন করে। তারপরে মাইক্রোগ্লিয়া। মাইক্রোগ্লিয়া কিন্তু আসলে এক ধরনের শ্বেতকণিকা, ওই যে ম্যাক্রোবিক শ্বেতকণিকা। হ্যাঁ, তো এরা কি করে? এরা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে জীবাণু খায়। ব্রেনে যে শ্বেতকণিকা থাকে তাকে মাইক্রোগ্লিয়া বলে। তাহলে দেখো অ্যাপেন্ডাইমা, এটা একটু বোঝার আছে। অ্যাপেন্ডাইমাটা কি? অ্যাপেন্ডাইমাটা হলো যে ব্রেনের মধ্যে ভেন্ট্রিকল থাকে। ব্রেনের মধ্যে এরকম ভেন্ট্রিকল আছে, এরকম ভেন্ট্রিকল আছে ব্রেনের ভিতরে। ব্রেনে এরকম ভেন্ট্রিকল আছে। তো এই ভেন্ট্রিকলের বাইরের ওয়ালে, কিছু নিউরোনগুলো আছে। যারা বাইরের ওয়ালে নিউরোনগুলো আছে, যাদের অভিক্ষেপগুলো কিন্তু আবার ভিতর পর্যন্ত বিস্তৃত। এগুলো অসংখ্য আছে। হ্যাঁ, যাদের অভিক্ষেপগুলো ভিতর পর্যন্ত বিস্তৃত। তার মানে কি? এটা বাইরেও আছে, বাইরে গোটাটা জুড়েও আছে, বাইরের দিকেও আছে, আবার ভিতরের দিকের অভিক্ষেপগুলো আছে। মানে এদের ডেন্ড্রাইটগুলো ভিতরের দিকে আছে। এতে কি হয়? যে এটা তো ভেন্ট্রিকল মানে প্রকোষ্ঠ। ব্রেনের ভিতরে একটা প্রকোষ্ঠ আছে যার মধ্যে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, সিএসএফ, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। সেরিব্রো মানে সেরিব্রাল মানে মস্তিষ্ক, আর স্পাইনাল মানে তার মানে হলো এটা এমন এক ধরনের ফ্লুইড যারা স্পাইনালের মধ্যেও, মানে মেরুরজ্জু বা সুষুম্না কাণ্ডের মধ্যেও চলে গেছে। ফ্লুইড মানে পানি বা তরলের কিছু। তো তাহলে ভেন্ট্রিকুলার বাইরে ভিতরে থেকে এর মধ্যে কি দিচ্ছে? ফ্লুইড দিচ্ছে, প্রচুর পরিমাণে তরল দিচ্ছে। এরাই কিন্তু যে নিউরনকে সঞ্জীবিত রাখছে, নিউরনকে বাঁচায় রাখছে। হ্যাঁ, এবং এটা আরেকটা কাজ করে, এটা থাকার কারণে আমাদের কি হয়? আমাদের ব্রেনটা একটু ভেসে থাকার মতো হয় এবং আমাদের একটু হালকা হয়, মাথা যত ভারী। তো আমাদের যে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড আছে, এছাড়াও আরো অনেক তরল আছে, এই তরলের কারণে আমাদের ব্রেন একটু হালকা হয়। তাহলে এই জন্য এখানে বলছি, এসব কোষ মস্তিষ্ক স্পাইনাল কর্ডের তরলপূর্ণ গহ্বরের প্রাচীর তৈরি করে। এরা এক ধরনের ঘনতলী আবরণী কোষ, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড উৎপন্ন, এটা তো বলা গেছে। এরপর দেখো সিনাপস। তো আমরা তো জানি সিন মানে একসাথে, সিনাপসের সিন মানে কি? একসাথে। সিন মানে একসাথে। যেমন তোমরা নাম শুনছো না, সিনথেসিস। সিন মানে তো একসাথে বুঝবে, তাই না? তো সিনথেসিসের বাংলা বললে কি হবে বলো তো? সিনথেসিস একসাথে, থিসিস মানে মিলানো, একসাথে কয়েকটা যৌগকে বা মৌলকে একসাথে মিলানো, এটাকে বলে সিনথেসিস। যেমন আমরা বলি ফটোসিনথেসিস, আলোর সাহায্যে একসাথে কয়েকটা মৌল বা যৌগকে মিলাই একটা কিছু তৈরি করলাম, ওটাই হলো
সিনথেসিস। তাহলে এখানে এখানে সিনাপস হয়েছে যে একটা নিউরন, এখানে ধরো একটা নিউরন, এই নিউরনের যে একজন, তাই না, এখানে যে একজন আছে, এই একজনের সাথে আরেকটা নিউরন, ওই নিউরনের আবার ডেনড্রাইট, তাই না, ওই নিউরনের ডেনড্রাইট একসাথে যুক্ত হয়ে আছে। যদিও যুক্ত বলতে একবারে যুক্ত থাকে না, এর মধ্যে কিন্তু 20 থেকে 30 ন্যানোমিটার একটু দূরত্ব থাকে, 20 থেকে 30 ন্যানোমিটার। হ্যাঁ, তো কিন্তু একসাথে নিউরনগুলো যে যুক্ত, এগুলো সিনাপস, বা সংক্ষেপে বলতে পারো সিনাপস মানে সংযোগ। সিনাপস মানে কি? সংযোগ। এখানে সিনাপস কাকে বলে জ্ঞানগুলো কোশ্চেন করে রাখা ভালো। হ্যাঁ, এরপরে দেখো প্রত্যেক একজন শাখার, এখানে এটাও আর কি করতে হবে জ্ঞানমূলকের জন্য, প্রত্যেক একজন শাখার যে অংশ এই বিশেষ সংযোগ সৃষ্টি করে তাকে সিনাপটিক টার্মিনাল বলে। টার্মিনাল মানে কি? প্রান্তীয় দিকে যে সংযোগ। সিনাপস নিউরন থেকে অন্যান্য কোষে তথ্য প্রেরিত হয়। দুই নিউরনের পৃথককারী অংশ, এটা মনে রাখবো যে কত ন্যানোমিটার আর কি ফাঁক, এটাকে বলা হয় সিনাপটিক ক্লেফট। ক্লেফট মানে ফাঁকা বা ফাঁক। সিনাপটিক ক্লেফট কাকে বলে, এটাও জ্ঞান কোশ্চেন। আর প্রি সিনাপটিক নিউরন আর পোস্ট সিনাপটিক নিউরন কোনটা জানো? যেমন এই প্রথমটা হলো প্রি সিনাপটিক, এখানে ধরো নোড আছে না, যে গোল গোল, এটা হলো নোড, এটা হলো প্রি সিনাপটিক নোড। আর পরেরটার নাম হলো পোস্ট সিনাপটিক নোড। প্রথমটা হলো প্রি সিনাপটিক নোড প্রান্তটা, আর আরেকটা গোড়া মানে আগা যেটা, ওটা হলো পোস্ট সিনাপটিক নোড। তাহলে প্রি আর পোস্ট হচ্ছে, প্রথমটা হলো প্রি, পরেরটা হলো কি? পোস্ট। আচ্ছা, এখানে দেখো বৈদ্যুতিক সিনাপস কাকে বলে? যদি যে সিনাপসের গ্যাপ জাংশনের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহ এক নিউরন থেকে অন্য নিউরনে সরাসরি প্রবাহিত হতে পারে, সেটা হলো বৈদ্যুতিক সিনাপস। আচ্ছা, এখানে বলছে কেন যে গ্যাপ জাংশন, সেটা একটু খেয়াল করো। নিউরনের মধ্যে কেমিক্যাল গুলা ভিতর দিয়ে যায়, কিন্তু বিদ্যুৎ প্রবাহটা বাইরে দিয়ে যায়। বাইরে দিয়ে বলতে কিরকম জানো? এই যে বাইরে দিয়ে। ধরো আমরা যে একজন আসছিলাম না, একজন, তো একজনে কিন্তু আমরা দেখেছি, এটা তো একজন উপরে আসলাম না, হ্যাঁ, একজন কিন্তু কোষঝিল্লির অংশ, নিউরনের কোষঝিল্লির অংশ। তো একজনের বাইরে আমরা কি দেখেছি? এরকম ভাবে কিছু আর কি, একজনের বাইরে আমরা এরকম দেখছিলাম, একজনের বাইরে এরকম দেখছি। তো এখন একজনের বাইরে যে এই যে দেখি আমরা এটা, আর এই পাশে কি আছে? এই পাশে কিন্তু তোমার রিপিট আস্তরণ আছে। এখন বিদ্যুৎ প্রবাহ কিন্তু হয়, বিদ্যুৎ প্রবাহ হয় এর ভিতর দিয়ে না, বাইরে দিয়ে। এখানে এসে লাভ দিয়ে মনে করো এখানে, এখানে পড়ে, আবার এখান থেকে লাভ দিয়ে, আবার এখানে পড়ে, আবার এখান থেকে লাভ দিয়ে, এইভাবে লাভ দিয়ে যায়, ভেতরতে যায় না, মানে বিদ্যুৎটা। তাহলে জাংশন মানে যে সংযোগ আর কি। আর কেমিক্যাল বলে যদি ভিতরতে যায়, মানে আমাদের যে নিউরনের উদ্দীপনা, সেটা হলো দুই রকমের হয়, একটা কেমিক্যাল আর একটা বৈদ্যুতিক। বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে হয় একটা, কেমিক্যালের মাধ্যমে। কেমিক্যালটা ভিতরতে আসে, আর বৈদ্যুতিক যে বৈদ্যুতিক যে ধাপটা, সেটা চলে বাইরে দিয়ে, সেটা চলে বাইরে দিয়ে। আচ্ছা, তুমি কি খুঁজে পেয়েছো? আচ্ছা, এবার দেখো যে এখানে খালি বৈদ্যুতিক সিনাপসটা মনে রাখবা ক্যালকুলেশনের জন্য। এবার এখানে দেখো সিনাপসের প্রকারভেদ। প্রকারভেদের মধ্যে আছে একজোসোমাটিক সিনাপস। মানে কি? দেখো বলেই দিচ্ছে, একজন আর সোমা মানে কি? দেহ। তাহলে একজন আর একজন বলতে তো আমরা জানি যে এটাই তো ছিল একজন। এখান থেকে মনে করো গিয়া এটা হলো একজন। তাহলে এই একজনের সাথে যদি সরাসরি সোমা মানে কি? যে এখানে আরেকটা নিউরন যদি একটু গ্যাপ থাকে, তাই না, আরেকটা নিউরনের কোষ দেহ যদি লেগে থাকে, তাহলে একজোসোমাটিক। তাহলে এর নাম হবে একজোসোমাটিক। একটা নিউরনের একজনের আরেকটা নিউরনের সরাসরি কোষ দেহ যদি লেগে থাকে, তাহলে এটা একজোসোমাটিক। বুঝছো? তারপর হচ্ছে একজোডেনড্রাইটিক। তার মানে কি? একজনের সাথে ডেনড্রাইট। তাহলে এটা হলো একজন, এটা একজন। আর ডেনড্রাইট তো জানোই
যে এইখানে ধরো হয়েছে এখান থেকে যে শাখা প্রশাখাগুলো বের হয়েছে তাই না, এই শাখা প্রশাখাগুলো হলো ডেনড্রাইট। তাহলে এটা হলো একজোডেনড্রাইট, একজোডেনড্রাইট। তারপর আরেকটা হলো একজোটিক। একজোটিক মানে কি, একজনের সাথে একজন, এখানে একটা একজন, আবার মনে করো এই পাশে থেকে আরেকটা একজন বের হয়েছে, তাহলে একজনের সাথে একজন চোখের মধ্যে এরকম থাকে, চোখের রেটিনাতে এভাবে থাকে, তাহলে এটাও একজন এটাও একজন, একজন একজন কাছাকাছি, বুঝছো? এটাকে বলা হচ্ছে একজোটিক। মস্তিষ্ক থাকে অবশ্য। তারপর বলছে ডেন্ড্রোডেনড্রাইটিক। ডেন্ড্রনের সাথে ডেন্ড্রন, তাই না? ডেন্ড্রনের সাথে ডেন্ড্রন কখন হবে? তাহলে এটাও মনে করো এটাও ডেন্ড্রাইট, এটাও ডেন্ড্রাইট, তাহলে ডেন্ড্রাইটের সাথে ডেন্ড্রাইট, ডেন্ড্রাইটের সাথে ডেন্ড্রাইট। এটা আসে না পরীক্ষায়, এমনিতে জাস্ট। তবে এখানে সিনাপসের কাজ অবশ্যই গুরুত্বপূর্ণ। তার মধ্যে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ দেখো যে 2 নম্বর পয়েন্ট, স্নায়ু উদ্দীপকে কেবল একদিকে প্রেরণ করে নির্দিষ্ট আচ্ছা, তুমি সেকেন্ড পার্ট বই নিয়েছো কি? তাহলে বের করো। কত পৃষ্ঠা গেল? 34 পড়া হলো কিছু তোমার দেরি হয়েছে। আচ্ছা, তাহলে দেখো 2 নম্বর পয়েন্টটা এমসিকিউ জন্য করতে হবে। 2 নম্বর পয়েন্ট এগুলা এমসিকিউ দাও। দেখো 2 নম্বরটা, তারপরে 3 নম্বরটা, 4 আর 5 এগুলা এমসিকিউর জন্য করতে হবে। যে বিভিন্ন নিউরনের প্রতি সমন্বিত সাড়া দেয়, অতি নিম্নমাত্রা উদ্দীপনা বাছাই করে বাদ দেয়, অর্থাৎ সামান্য একটু টাচ হয়তো তুমি বুঝতেই পারলে না, এরকম আর কি বোঝায়। প্রচন্ড স্নায়ু উদ্দীপনায় বা খুব আস্তে কথা তুমি শুনতেই পেলে না, এগুলো আর কি সামান্য উদ্দীপনা। প্রচন্ড স্নায়ু উদ্দীপনায় নিউরো ট্রান্সমিটার পদার্থে ক্ষরণ ঘুমিয়ে অতি উদ্দীপনা প্রবাহে বাধা দেয়, ফলে কার্যকর অংশ ক্ষতির হাত থেকে রক্ষা পায়। অনেক সময় দেখবা মানুষ যদি খুব বেশি ব্যথা পায় অজ্ঞান হয়ে যায়, মানে কি তখন হচ্ছে যে স্নায়ু উদ্দীপনা গ্রহণ করে না, মানে পুরোপুরি শাটডাউন হয়ে যায়। অনেক সময় অনেকে খুব পিটায় না, অনেক চোরকে ধরো মারতেছে, মারতে মারতে অজ্ঞান হয়ে যায়। অনেক বলে যে ও অভিনয় করছে, আসলে বাস্তবিক অজ্ঞান হয়ে গেছে। ব্রেন যখন করতে পারে না, সহ্য করতে পারে না, তখন হচ্ছে অজ্ঞান হয়ে যায়। যেমন হচ্ছে যে মানুষ ডুবে মারা গেলে অনেক সময় লাগে মরতে, কেন জানো? যে ওই যখন সে ডুবে যায় তখন কষ্ট শুরু হয়, তো অজ্ঞান হয়ে যায়, আবার জ্ঞান ফেরে, আবার কষ্ট হয়, আবার অজ্ঞান হয়, এরকম করতে করতে অনেক সময় লাগে। তো এই এই ব্রেনের এই সক্ষমতা আছে, একা একাই করবে। তোমার বেশি কষ্ট হলে তুমি সহ্য করতে পারছো না, ব্রেন একা একাই শাটডাউন করে দেবে, শাটডাউন করে দিলে তুমি একটু কষ্ট কমবে না, পরে আবার একা একাই জ্ঞান ফিরে দেবে। অনেকে অনেক জ্বরে অজ্ঞান হয়ে যায় না, ওটা হলো বেশি খারাপ লাগার কারণে, কষ্ট লাগার জন্য অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে পরে আবার একাই কিন্তু অন হয়ে যায়, একাই অন না হলে তো সে আর ইয়ে হবে না, তাই না? তোমার কি কখন অজ্ঞান হয়েছে তোমাদের ইয়েতে? তুমি হয়েছিল? তাহলে অজ্ঞানের অভিজ্ঞতা একটু বলো। লাইন অজ্ঞান হয়ে ওই তো ওর ব্রেন মনে করছে যে রোদে দাঁড়িয়ে থাকে, এই করবো না, এটা শাটডাউন হয়ে গেছে। আমি আমার একটা জ্বরে আমি অজ্ঞান ছিলাম না, তখন আমি বুঝতে পারিনি। মানে অজ্ঞান হলে যেটা হয়, ঘুমের থেকে বেশি পাওয়ারফুল। ঘুমালে ডাকলে উঠবে, কিন্তু অজ্ঞান হলে ডাকলে উঠবে না। অজ্ঞান হয়ে গেলে ডাকলে উঠবে না, সে পুরো শাটডাউন, একবারে শাটডাউন হয়ে যায়। কম্পিউটার শাটডাউন হয় না, উঠবে। তো এরকম সক্ষমতা আছে আর কি। হ্যাঁ, প্রচন্ড যদি উদ্দীপনা হয় তাহলে এটা বাধাগ্রস্ত হয়ে পুরো শাটডাউন হয়ে যায়। এই ব্যাপারটা সেটা কাজটা ক্ষয়ের জন্য করবা, যে কোনো 3টা করলে হবে। এখন দেখো নিউরন নিঃসৃত রাসায়নিক বস্তু, এখান থেকে কোনো কালেই অ্যাডমিশন বা বোর্ড পরীক্ষায় কোশ্চেন আসেনি। হ্যাঁ, এই জায়গা থেকে নিউরো ট্রান্সমিটার মানে কি, তবে কাকে বলে এটা বলবা। তথ্য স্থানান্তরের প্রক্রিয়াকে নিউরো ট্রান্সমিটার বলে। নিউরো মানে ট্রান্সমিটার মানে কি, স্থানান্তর করা। নিউরো ট্রান্সমিটার মানে নিউরনের মধ্যে কিছু কেমিক্যাল আছে, হ্যাঁ,
এই কেমিক্যালগুলা ট্রান্সফার করার যে পদ্ধতি সেটাই হলো নিউরো ট্রান্সমিটার। এটা আমরা দেখবো এখন, তাহলে ছবির কাজে দেখলে এটা বুঝে ফেলবা তোমরা যে তাহলে এখানে নিউরো ট্রান্সমিটারের অনেকগুলো পয়েন্ট আছে, কোনো কালে আসেনি কিন্তু তারপর কয়েকটা কিন্তু খুবই সহজ মনে রাখতে পারবো। যেমন ধরো সহজ বলতে ধরো লাস্টে যে একক আয়ন 10টা, এটাও নিউরো ট্রান্সমিটার করতো। তাহলে দেখো 1-10 মনে রাখলে মনে থাকবে, একক আয়ন 10টা, 1-10, 1-10, 1 মানে একক, 10 মানে কি 10টা, এভাবে মনে রাখতে হবে, একক আয়ন 10টা, তাই না? তারপর ধরো এরপরে হলো যে গ্যাস মনে রাখতে পারো, কোনো হাইড্রোজেন সালফাইড গ্যাস, কোনো হাইড্রোজেন সালফাইড গ্যাস কোনো কালে আসেনি কিন্তু তারপরেও যেটুকু মনে রাখতে পারো, কোনো হাইড্রোজেন সালফাইড গ্যাস, এটা মনে রাখার টেকনিক আর কি। হ্যাঁ, কোনো মানে কি দেখো, কতে হয় কি, কতে হয় কার্বন মনোক্সাইড, এই যে কতে কি কার্বন মনোক্সাইড, নতে কি নাইট্রিক অক্সাইড আর হাইড্রোজেন পেরোক্সাইড। তাহলে কোনো হাইড্রোজেন পেরোক্সাইড গ্যাস মনে রাখার জন্য। হ্যাঁ, এরপর দেখো পিউরিন, পিউরিনে তোমরা জানো না যে অ্যাডেনিন আর গুয়ানিন পিউরিন, তাহলে এখানে কিন্তু অ্যাডেনিন অ্যাডিনোসিন একটা আছে। অ্যাডিনোসিন মানে কি, অ্যাডেনিনের সাথে সুগার যুক্ত হলে তাকে বলা হয় অ্যাডিনোসিন, অ্যাডেনিনের সাথে সুগার যুক্ত হলে অ্যাডিনোসিন। তাহলে এরপরে তো এটিপি, এটা তো আগে থেকে জানো অ্যাডেনোসিন ট্রাইফসফেট, তাই না? এটা তাহলে পারবা। এরপরের গুলো একটু কঠিন, তবে হচ্ছে যে ট্রেস অ্যামাইন্স, এটা একটু মনে রাখা যায় এইভাবে, ফেনিল ট্রিপে গেলে অক্টোপাস দেখতে পাবে, ফেনিল ট্রিপে গেলে, ফেনিল মনে রাখার জন্য, ফেনিল ট্রিপে গেলে, ট্রিপে গেলে, ফেনিল ট্রিপে গেলে অক্টোপাস দেখতে পাবে, অক্টোপাস, অক্টোপাস দেখতে পাবে, দেখতে পাবে। এটা দিয়ে আমরা কি কি মনে রাখতে পারি দেখো, এই যে ফেনি, ফেনি হলো ফিনা ট্রাইলেমাইন, ফেনি হলো ফিনা ট্রাইলেমাইন। তারপর হচ্ছে ট্রিপে হলো টিপ রামিন, ট্রিপে হলো টিপ রামিন। তারপরে এগুলা জিরো অক্টোপাস, এই যে অক্টোপাস, তাহলে এখানে অক্টো পা মাইন, এইটুকু মনে রাখা যায়। তারপরে অ্যামাইনো অ্যাসিড, গামা অ্যামিনো বিউটারিক অ্যাসিড, তো এখানে গাবা মনে রাখতে পারো, এটা কিন্তু ওই যে কোমরে ব্যথাতে একটা ওষুধ আছে টি গাবা, গাবা। হ্যাঁ, এটা দেখবা যে বড়রা খায় কিন্তু, মানে বেশি বয়স্ক যারা দাদা, তোমাদের দাদা নানারা দেখবে যে কোমরে ব্যথাতে এই ওষুধ খায়, মানে মানুষ বয়স বাড়লে কোমরে একটু সমস্যা হয়। এবং ধারণা করা হয় যে গরু ছাগলদের কোমরে কখনো সমস্যা হবে না, কিন্তু মানুষের হবে। কারণ হচ্ছে গরু ছাগলরা এইভাবে এইভাবে হাঁটে না, চার চার পা দিয়ে ব্যালেন্সটা হয় বেশি, আমরা দুই পা দৌড়ে হাঁটি, এইখানে অনেক প্রেশার পড়ে, এই জন্য মানুষের কোমরের সমস্যা নাকি বেশি। এখন তুমি যদি চিন্তা করলে যে তাহলে কোমরের তো সমস্যা না, আমিও গরু ছাগলের মধ্যে হাঁটতে হবে, তাহলে তো সমস্যা, তাই না? তাহলে জীবন তো আর উপভোগ করা যাবে না, কোমরের ব্যথা থেকে বাঁচলে কিন্তু আর পশু পাখির মতো হয়ে গেল, তাই না? এই আর কি। তো তাহলে গাবা মনে রাখবা, এটা একটা ব্যথানাশক ওষুধ কোমরের। তারপরে দেখো অ্যাসপার্টেট মানে কি, অ্যাসপার্টেট আর গ্লুটামেট, এগুলো কিন্তু অ্যাসপার্টেট পার্সটেট আর গ্লুটামিক, গ্লুটামিক অ্যাসিড আছে না, আর অ্যাসপার্টেট হলো যে আয়ন হিসেবে এটা ব্যবহৃত হয়েছে। তো যেই কয়টা মনে রাখা যায় কয়টা মনে রাখো, কিন্তু আসেনি কখনো, কাজে এটা ভুলে গেলেও সমস্যা নেই, যদি মনে না রাখতে পারো তো সমস্যা নেই। এগুলো কখনো আসেনি, বাধাদায়ক গাবা, বাধাদায়ক মানে ব্যথা বাধা দেয় আর কি, গাবা গ্লাইসিন টনিন মনে রাখতে পারি, এটুকু বাধাদায়ক। নিউরো হরমোন, নিউরো সিক্রেশন এগুলো আসে না, তবে এইটা কিন্তু আসে পরীক্ষায় যে সিনাপসের মাধ্যমে উদ্দীপনা পরিবহন, যদিও বোর্ড পরীক্ষায় কখনো আসেনি, কিন্তু এটা শিখতে হবে, জানতে হবে। হ্যাঁ, তো এটা একটু এটাই বুঝি আমরা, সিনাপসের মাধ্যমে উদ্দীপনা কিভাবে হয়। দেখো সিনাপসের মাধ্যমে মনে করো এটা হচ্ছে একটা নিউরন, এই নিউরনের মনে করো এটা হচ্ছে একটা কি বলবো, একজনের বাইরের প্রান্ত, যেমন মনে করো একজনের বাইরের প্রান্ত, একজনের বাইরের প্রান্ত, একজনের বাইরের প্রান্ত। এখানে মনে করো আছে যে আরেকটা
নিউরনের ডেনড্রাইট, আরেকটা নিউরনের ডেনড্রাইট, এটা মনে করো আরেকটা নিউরনের ডেনড্রাইট। এখানে কোষ দেহ আছে, হ্যাঁ। তো আমরা তো জানি সিনাপস মানে হলো যে সিন মানে একসাথে, তাই না? সিন মানে একসাথে, সেখান থেকে সিনাপস নাম হয়েছে, কারণ কি দুইটা নিউরন একসাথে আছে, এজন্য এর নাম হলো সিনাপস। সিন মানে একসাথে। তো যখন এরকম করে দুইটা নিউরন যখন পাশাপাশি থাকে, স্নায়ু উদ্দীপনা কিভাবে হয় খেয়াল করো, যে এর মধ্যে কিন্তু যে অনেক মাইটোকন্ড্রিয়া আছে, মাইটোকন্ড্রিয়া আছে, অনেকগুলো মাইটোকন্ড্রিয়া আছে, এছাড়া আর কি আছে, এখানে অনেক ভেসিকল আছে। এই ভেসিকল গুলোর মধ্যে কিন্তু কি আছে, নিউরোট্রান্সমিটার, অর্থাৎ হলো স্নায়ু উদ্দীপনা পরিবহনকারী রাসায়নিক উপাদান, স্নায়ু উদ্দীপনা পরিবহনকারী রাসায়নিক উপাদান, তাকে বলা হয় নিউরোট্রান্সমিটার। ট্রান্সফার করতেছে, নিউরনের ভিতর দিয়ে ট্রান্সফার করছে, হ্যাঁ। এখন কি হয় দেখো, যে নরমালি সাধারণভাবে যে বাইরে থেকে সোডিয়াম বেশি থাকে, আর হচ্ছে পটাশিয়াম এর ভিতরে বেশি থাকে, পটাশিয়াম এর ভিতরে বেশি থাকে, ঠিক আছে। আর তারপরে এই যে ক্যালসিয়ামও বেশি থাকে, ক্যালসিয়ামও বেশি থাকে, হ্যাঁ, কপারও বেশি থাকে বাইরে থেকে, আর এখানে পটাশিয়াম ভিতরে থাকে। এটা অতটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ যেটা স্বাভাবিক অবস্থায় আমাদের নিউরন ক্রিয়া মানে স্থির বিভব, স্থির বিভব মানে কি, কোনো উদ্দীপনা পাঠাচ্ছে না, কোনো উদ্দীপনা পাঠাচ্ছে না। এখন ধরো তুমি বসে আছো, তোমার কিন্তু যে পিঠ চুলকাচ্ছে না বা তোমাকে মশা কামড়াচ্ছে না, তার মানে কি ওইখানকার স্নায়ুগুলা চুপচাপ আছে, ওরা ওরা কি স্থির বিভব, স্থির বিভব। এখন হঠাৎ করে মনে করো যে তোমার পিঠে একটা মশা কামড়ালো, যদিও কামড়ানোর কথা না এখন, তাই না? ধরো একটা মশা কামড়ালো, কামড়ালে কি হবে, যখনই মশা কামড়াবে তখন বহিঃকোষীয় তরলে কিছু পটাশিয়াম আয়ন আছে, বহিঃকোষীয় না ক্যালসিয়াম আয়ন আছে, কিছু ক্যালসিয়াম আয়ন আছে, কিছু ক্যালসিয়াম আয়ন আছে। স্বাভাবিক অবস্থায় এরা বাইরে থাকে, কিন্তু যেই মাত্র একটা তোমার হলো মশা কামড়ায়, তখনই এই ক্যালসিয়াম আয়নে, এই যে মশাতে কামড়ালো ওই সুইটা যখন ফুটবে, তখন এই ক্যালসিয়াম আয়নে একটা ক্রিয়া বিভাগ শুরু হয়ে যাবে। বাইরে থেকে কোনো উদ্দীপনা হলে, মশা কামড়ালো বা কেউ মারলো, তাহলে এই জায়গাটাতে নড়াচড়া হলো না, মারলে এখানে নড়ে গেল, নড়ে গেলেই তখন এরা স্থির থাকে না, ক্যালসিয়ামের সাথে সাথে এর ভিতরে ঢুকে যাবে, বুঝছো? ঢুকে যায় কি করবে, ঢুকে যায় মাইটোকন্ড্রিয়ার মধ্যে যাবে, ঢুকে যায় মাইটোকন্ড্রিয়ার মধ্যে যায়, মাইটোকন্ড্রিয়ার মধ্যে এটিপি তৈরিকারী এনজাইম আছে, এটিপি তৈরিকারী এনজাইমের নাম হলো এটিপিএস এনজাইম। এস মানে আসলে এনজাইম, এস মানে কি এনজাইম, অর্থাৎ যে এনজাইম এটিপি তৈরি করতে পারে তাকে বলা হয় এটিপিএস এনজাইম। এখন এই এটিপিএস এনজাইমকে এ যায় কি করবে, সক্রিয় করে তুলবে, সক্রিয় করে তুলবে, তখন এটিপি তৈরি হবে। এবার ক্যালসিয়াম আয়ন করবে কি, এটিপি কে ধরে ধরবে, ধরে ক্যালসিয়াম আয়ন এটিপি কে সাথে নিয়ে বলবে এটিপি ভাই তুমি আমার সাথে আসো, আমার দরকার আছে, তোমাকে আমার দরকার আছে। এটিপি ভাইকে সাথে নিয়ে আসবে, নিয়ে এসে এই যে ভেসিকল গুলো আছে না, ভেসিকলের সামনে এসে এটিপি ভেঙে দেবে। এটিপি ভেঙে গেলে কি হবে, শক্তি উৎপাদন হবে, ওই শক্তিতে দেখা যাবে ভেসিকলও ফেটে যাবে এবং এই বাইরের প্রাচীরও ফেটে যাবে। ফেটে ফেটে ভেসিকল গুলা, অনেকগুলো ভেসিকল থাকে, প্রতিনিয়ত উদ্দীপনা যায়, কিছু ভেসিকল ফেটে এখানে মনে হলো এরকম হয়ে এখানে সব এই ভেসিকলের মধ্যে যে নিউরোট্রান্সমিটার পদার্থ ছিল, মানে স্নায়ু উদ্দীপনা পরিবহনকারী যে পদার্থ ছিল, যেমন ধরো অ্যাসিটাকোলিন মনে করো একটা, হ্যাঁ, অ্যাসিটাকোলিন বা গাবা যেগুলো আমরা পড়লাম, একক 10টা পড়লাম, 1-10 পড়লাম, এইসব এখানে পাঠিয়ে দেবে। এখানে পাঠিয়ে দেওয়ার পরে হবে কি, এর মধ্যে কিন্তু সাথে সাথে ধরে যে নিবে এরকম না, কিন্তু এখানে ধরো এটার নাম কি, প্রি সিনাপটিক নোড, এটা হলো পোস্ট সিনাপটিক নোড, একটু পরে বলছি। এইখানে কিন্তু কিছু প্রোটিন আছে, যে প্রোটিনকে বলা হয় রিসেপ্টর প্রোটিন। এখানে কিছু প্রোটিন আছে যার নাম হলো রিসেপ্টর প্রোটিন, এটা রিসেপ্টর প্রোটিন। এই রিসেপ্টর প্রোটিন কিন্তু এটা এদের সাথে সাথে ধরে নেবে এরকম কাহিনী হবে না। এখানকার রাসায়নিক উপাদানগুলো এর গায়ের সাথে লেগে লেগে যাবে, কিন্তু ধরবে না। যখন গায়ের সাথে লেগে যাবে তখন হচ্ছে এই যে পটাশিয়াম আয়ন ভিতরে ছিল না, পটাশিয়াম আয়ন মনে করো এগুলো কি, মানে রাজা, দেশের রাজা কি, যখন এখানে গুতাগুতি করবে দরজা নক করার মতো, তখন বুঝতে পারবে বাইরে কেউ ভিতরে ঢুকতেছে, বাইরে কেউ ভিতরে ঢুকতেছে, তখন ও অভিমান করবে,
ও তখন অভিমান করবে। যেমন ধরো কথার কথা, এখন মনে করো স্বামী স্ত্রী থাকে মনে করো, হ্যাঁ, এখন ধরো স্ত্রী দেখলো যে তার স্বামীর সাথে অন্য কোনো মেয়ের অনেক সম্পর্ক, তাহলে কি ও বউটা তখন ধরো বাড়ি ছেড়ে চলে যাবে, বাড়ি ছেড়ে চলে গেল, তাহলে তো অন্য কারো আসা আর কোনো বাধা নাই, তাই না? বা অন্য নতুন বইয়ের আত্মীয় স্বজন সবাই ঢুকবে। তো যখনই এখানে এসে খোদাখুদি করবে তখন এখানকার পটাশিয়াম উদ্দীপ্ত হয়ে বাইরে বের হয়ে যাবে, পটাশিয়াম চলে যাবে। যেই মাত্র চলে যাবে তখনই যে এই যে সোডিয়াম, মনে রাখো এরকম নানা কালা কালো, নানা কালা কালো, নানা না কালা, ক্যালসিয়ামিক কালা, কালা আর কালি, এরা সবাই কিন্তু এর ভিতরে ঢুকবে, নানা কালা কালো সব ঢুকে যাবে। এবং তখন কি নাই বলে তখন এই জিনিসগুলো কিন্তু রিসেপ্টর যে প্রোটিন এতদিন রাজার জন্য এরা দিচ্ছিল না, এরা তখন সাজ হয়ে যাবে, এরা তখন এরা তখন এই রাসায়নিক কেমিক্যাল গুলো কি করবে, নিয়ে নেবে। একবার যদি নেওয়া শুরু করে তাহলে পরবর্তী ধাপগুলোতেও অটোমেটিকলি ভাবে নিতে থাকবে এবং ব্রেনে যায় সংকেত পাঠাবে। ব্রেনে এগুলো টাচ রাখলে বোঝা যাবে যে মশা কামড়াইছে, তো একটা ব্যবস্থা নিতে হবে। বুঝতে পারছেন? আমি আরেকবার বলি বিষয়টা। দেখো যে স্নায়ু উদ্দীপনা পরিবহন, প্রথমে মনে রাখবা যে প্রথম যে নিউরনের কাছাকাছি জায়গায় মশা কামড়াইছে বা মার খাইছে, এটার নাম হলো, এই জায়গায় ধরো আঘাত খাইছে, তাহলে এর নাম হলো প্রি সিনাপটিক নোড। প্রি সিনাপটিক নোড, সিনাপটিক নোড, প্রি সিনাপটিক নোড। আর এটা হলো পোস্ট সিনাপটিক নোড, পোস্ট সিনাপটিক নোড, সিনাপটিক নোড, নোড। তাহলে এই জায়গা বরাবর ধরো আমাদের হাত ছিল, এখানে ধরো মার দিল কেউ, মার দেওয়ার সাথে সাথে স্থির বিভব ছিল সেটা ক্রিয়া বিভব হয়ে গেল। ক্যালসিয়াম আয়ন রাখা, বুঝতে পারছো? এই রাখার কি সমস্যা না তো? আচ্ছা, ক্যালসিয়াম আয়ন কি হবে, সাথে সাথে এর ভিতরে ঢুকে যাবে। ঢুকলো, ঢুকে সে জানে যে আমাকে যদি পৌঁছাতে হয় ভেসিকল সহ বাইরে যেতে হয় তাহলে আমার শক্তি লাগবে, আমার টাকা পয়সা লাগবে। তো সেজন্য ক্যালসিয়াম আমার বুদ্ধিমত্তার সাথে মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঢুকছে, ঢুকে দেখছে যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে এটিপি তৈরি করার জন্য একটা এনজাইম আছে, ওই এনজাইম চুপচাপ বসে আছে। ক্যালসিয়াম আয়ন ওই এনজাইমকে গুঁতা দেবে, এনজাইম অ্যাক্টিভ হয়ে যাবে। এনজাইমের নাম কি, এটিপিএস এনজাইম। এটিপিএস এনজাইম সাথে সাথে এটিপি তৈরি করে ফেলবে। এবার ক্যালসিয়াম আয়ন বুঝতে পারবে যে আমি তো টাকা পয়সা পাইছি, এই টাকা পয়সা নিয়ে যাই, আমি যাত্রা করি। তখন ক্যালসিয়াম আয়ন কি করবে, এটিপি কে সাথে নিয়ে ভেসিকলের এখানে এসে বাস্ট হয়ে যাবে। তখন বাস্ট হয়ে যাবে মানে কি, এটিপি ভেঙে যাবে। এটিপি ভাঙলে শক্তি উৎপাদন হবে, ওই শক্তিতে ভেসিকল ফেটে যাবে, পাশাপাশি এখানকার কোষঝিল্লিও ফেটে যাবে। তো ভেসিকল ফেটে বাইরে কেমিক্যাল গুলা যেমন অ্যাসিটাকোলিন বা একক দস্তা যাই হোক বা গাবা, হ্যাঁ, এরা বের হয়ে যাবে। বের হয়ে যে এখানে কিন্তু ঢোকার চেষ্টা করবে কিন্তু ঢুকতে পারবে না। এখানে যখন উদ্দীপনাগুলো এই কেমিক্যালগুলো এখানে যখন টাচ করবে তখন এখানকার কি মানে পটাশিয়াম সে বুঝতে পারবে বাইরে কেউ ঢোকার চেষ্টা করছে, তাহলে আমার এখানে থাকা ঠিক হবে না, আমি আর থাকবো না, বাইরে কেউ ঢুকতে চাচ্ছে কেন, আমি আর থাকবো না। বুঝছো? মন খারাপ, আমি আর থাকবো না, আমি এই ঘর আর করবো না, বলে না, আমি এই ঘর আর করবো না। কেন আসলো, তাই না? কেন হচ্ছে যে ঠিক কিনা, এরকম আছে। বুঝতে পারছো? তো তাহলে এখন দেখো, যেমন মনে করো যে ওই আমার মনে আছে আমার বিয়ের প্রথম প্রথম আমার এক বন্ধুর বোনকে তোমার হচ্ছে যে ওই বাজার থেকে আসছিলাম, তখন আমাকে বললো যে দোস্ত তো আমার বোনকে তুমি যাচ্ছ তো একই জায়গায় বাসা, তো তুমি একটু নামাই দিও। তা আমি ওকে নিয়ে আসছি, তো একই জায়গায় বাসা মোড়ে নামছি। তখন আমার বউ কিন্তু তখন মনে করো যে এটা খেপে গেছে, হ্যাঁ, এই যে কিং এর মতো মনে করে কাহিনী, হ্যাঁ, হচ্ছে তুমি কেন ওকে নিছো? আমি বললাম যে ও তো আমার বোন। বলছে তোমার বোন কিভাবে? তোমার বন্ধুর বোন, তোমার বোন কিভাবে? আমি বললাম আমার বোনের মতো। বলছে বোনের মতো, বোন তো না। মনে করো দেখে দেখতে এই যে কিং এর মতো অবস্থা আর কি, হ্যাঁ, যে শেষে ওয়ার্নিং দিল যে ভবিষ্যতে যদি তুমি হুন্ডায় কোনো মেয়েকে নাও তাহলে তোমার হুন্ডা আমি আগুন দিয়ে পুড়াই দেবো। বুঝতে পারছো? নতুন কালে এরকম হয় আর কি, হ্যাঁ। তো সেরকম কাহিনী। তো এখানে ঠক ঠক করে তাতে, হ্যাঁ, আপনাকে পুরাই দেয়নি। হ্যাঁ,
না না আমাকে না কি তুমি আসলে কোনটা চলতে দিবে তো তাহলে এখন দেখো যে পটাশিয়াম আয়নটা তখন কি হলো এই ইউটিউবে চলে যাচ্ছে নাকি পটাশিয়াম আয়ন কি হবে তখন সাথে সাথে বের হয়ে যাবে ওই যে কোথায় কোথায় হয়েছে এখানে মন খারাপ করে বের হয়ে যাবে যেই বের হয়ে যাবে তখন রাজাই তো নাই তাহলে যে কেউ তো ঢুকতে পারে রাজা নাই তখন বাইরের দিকে যারা যারা ঢুকে অন্য বই আছে এটা যে নানা কালা কালু মনে রাখার জন্য হ্যাঁ তো অবশ্য কোনো কোনো বই ক্লোরিন আছে যাই হোক কোনো কোনো বই কপাল আছে এরকম তো এরা হচ্ছে তোমার ভিতরে ঢুকবে এ নাই তো এরা ঢুকলে তখন এরা তখন চিন্তা করবে এরা ঢুকছে আমরা ঢুকি তখন রিসেপ্টর বলে এদেরকে গ্রহণ করবে করে করে এর ভিতরে পাঠাবে বুঝতে পারছো একবার যদি এদিকে যায় তাহলে বিভব পার্থক্য হয় এদিকেতে অনেক কেমিক্যাল চলে আসছে না তাহলে পরবর্তীতে কেমিক্যাল কম তাহলে এখানকার কেমিক্যাল কখন যাবে এইভাবে করতে করতে ব্রেনে উদ্দীপনা বসে যাবে ব্রেনে উদ্দীপনা বসে যাবে কোন ক্লিয়ার হলো একটা কোন কোশ্চেন তো তোমার নাম শোনা স্মৃতি তাহলে নাম যেহেতু স্মৃতি তাহলে তো অনেক বেশি মনে থাকবে আর কি আচ্ছা তারপর স্মৃতি বলো তো হঠাৎ করে তো একটা অধ্যায়ের মাঝে যায় তাহলে তুমি স্নায়ু উদ্দীপনাটার মধ্যে দিকে কোন কোন জায়গাতে একটু কষ্ট হচ্ছে বুঝতে এটা বুঝতে পারছো তো খুবই ভালো নাম তো আর এমনি স্মৃতি হয়নি নামের সাথে মিল আছে তাহলে বুঝতে পেরেছো তাহলে এটাকে বলা হয় স্নায়ু উদ্দীপনা এবং পরীক্ষা যদি সৃজনশীল হিসেবে আসে তাহলে বানায় লিখবা ঠিক আছে বানায় লিখবা তাই না তবে বানায় নিয়ে আসবো এগুলো লেখার দরকার নাই যে রাজা চলে যায় তাই হলো সমস্যা আসে এই লিখবো না হ্যাঁ কারাগার চলে আসে হ্যাঁ আর এগুলো লিখবো না যে ওই যে বউগুলো রাগ করে চলে গেছে এইসব এটা এমনি আমি বললাম তাই মনে রাখা যায় এগুলো ঠিক বললাম তাই কি না আচ্ছা তাহলে হচ্ছে এটাই হলো স্নায়ু উদ্দীপনা আশা করি পড়লেই তোমরা বুঝতে পারবে হ্যাঁ এটা এদের কি বলে রিসেপ্টর বলে রিসেপ্টর মানে যে রিসিভ করে রিসেপ্টর মানে কি যে রিসিভ করে যেমন আমাদের হাত কি রিসেপ্টর তাই না হাত হলো রিসেপ্টর আমরা রিসিভ করি কোনো কিছু তাই না তো কখনো কখনো আমাদের পাও রিসেপ্টর হয় যেমন ধরো যে ফুটবল খেলার সময় কি পা রিসেপ্টর ফুটবল খেলার সময় হাত কি রিসেপ্টর যে মানে গোলকিপার কথা আলাদা মানে যে খেলছে সে বলে আমার হাত তো রিসেপ্টর আমি হাত দিয়ে বল ধরবো তাহলে হবে তখন কিন্তু পা রিসেপ্টর ওই সময় তখন পাই রিসেপ্টর বুঝতে পারছো তো সেরকম যে কোষঝিল্লিতে এরকম রিসেপ্টর থাকে এগুলো তো আসলে একটা কোষঝিল্লি এগুলো কি কোষঝিল্লি এটাও নিউরনের একটা কোষঝিল্লি এটা হচ্ছে ধরো নিউরনের ডেনড্রাইট যদি হয় এটা হলো একজনের প্রান্ত এটা একজনের প্রান্ত হলে এটা ডেনড্রাইটের প্রান্ত তাই না তো এরা কিন্তু গ্রহণ করার জন্য কিছু রিসেপ্টর থাকে ওই রিসেপ্টরগুলো গ্রহণ করতেছে বুঝতে পারলো কি একবার করলে অটোমেটিকলি বিভব পার্থক্য হবে তার জন্য সামনে আসবে তাহলে এটা হলো সৃজনশীলের জন্য বানায় লিখবা মোটেও মুখস্থ করতে যাবে না একেবারে গল্পের মতো করে বানায় লিখবা এবার দেখো যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আর প্রান্তীয় স্নায়ুতন্ত্র জিনিসটা কি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মনে রাখবা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র হচ্ছে মানে এই যে কেন্দ্রে থাকে তার মানে সেই তো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র যেমন আমাদের যে মস্তিষ্ক আছে না আমাদের যে মস্তিষ্ক এই মস্তিষ্কের থেকে আমাদের একটা সুষমন্না কাণ্ড বলা হয় তাই না এটা হলো মস্তিষ্ক বা ব্রেন মস্তিষ্ক বা ব্রেন তাই না মস্তিষ্ক বা ব্রেন আর এইটা তো স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড তাই না সুষুম্না কাণ্ড এটাকে মেরুরজ্জু বলা যায় তবে সুষুম্না কাণ্ড বললে তখন অবশ্যই এর আশপাশে 31 জোড়া স্নায়ুতন্তু চলে গেছে না 31 জোড়া ঠিক না 31 জোড়া স্নায়ুতন্তু আছে তাহলে এই জিনিসকে আমরা সুষুম্না কাণ্ড কেন বলি বলতো কি কারণে এর নাম সুষুম্না কাণ্ড হয়েছে নাম হ্যাঁ বলো নরম সেটা হ্যাঁ তাও ঠিক আছে নরম এটা অবশ্য সত্য কথা বলছে এটা নরম সুষুম্না কাণ্ড এই জন্য নাম হয়নি অন্য কারণে হয়েছে সুষমভাবে হ্যাঁ এরকম আজকে এই দুইজনের কিন্তু ভালো ফর্মুলা আছে মেডিকেল পরীক্ষা থাকতে চান্স হয়ে যাবে সুষুম্না মানে কি দেখো এই পাশে সমানভাবে বিন্যস্ত ওই পাশেও সমানভাবে বিন্যস্ত তাহলে যে কাণ্ডে
এর শাখাগুলা দুই পাশে সমানভাবে বিন্যস্ত। আমাদের এই যে মেরুদণ্ডের ভিতরে তো আছে ওই সুষম নালাঙ্গ, তাই না? এই পাশ থেকে এই পাশ থেকে দুই পাশে সমানভাবে বিন্যস্ত। এরকম অসমভাবে বিন্যস্ত তা না, তার একদিকে স্নায়ুতন্ত্র আছে আরেকদিকে নাই তা তো না। বুঝা গেল কি? আমাদের বাইরের দিকে ত্বকে, হ্যাঁ, বা বাইরের দিকে এইসব জায়গাতে আমাদের ডেন্টালটা একজন থাকে, কোষ দেহ কিন্তু আসলে সবসময় কেন্দ্রীয় জায়গাতে থাকে। এইগুলো কেন্দ্রীয় জায়গা, হ্যাঁ। এর কিছুদূর পর্যন্ত কোষ দেহ থাকতে পারে, কিন্তু এবার বাইরের দিকে কিন্তু কোনো কোষ দেহ থাকে না, হ্যাঁ? কোষ দেহ যদি থাকে, কোষ দেহ যদি কেটে যায় তাহলে কিন্তু সে আর বাঁচবে না, কারণ ওটা রিপেয়ার হবে না কোষ দেহ, বুঝছো? একজন বা ডেন্টাল রিপেয়ার হয়, আবার তৈরি হতে পারে, কিন্তু কোষ দেহ রিপেয়ার হয় না, বুঝছো? কোষ দেহ কখনো বড় হয় না আর কি। মানে ওই জন্য ধরো মেরুদণ্ড বরাবর যদি কারো কেটে যায় ওটা আর ঠিক করা যায় না। মানে ধরো মেরুদণ্ড বরাবর বিচ্ছিন্ন হয়ে গেছে, তাহলে ওটা আর বাঁচানো যায় না, কারণ ওইটা হলো আর পুনরায় তৈরি হবে না। আর আমাদের ত্বকের রোগে যে ডেন্টালটা একজন আছে, এটা কেটে গেলে এটা আবার রিপেয়ার হয়, আবার তৈরি হয়ে যায়। বুঝতে পারছো? তো যেমন আমাদের হচ্ছে সব থেকে বড় নিউরন বলা হয় না, মোটর নিউরন, এটা আমাদের মেরুদণ্ড থেকে একবার পায়ের তলা পর্যন্ত, এটা কিন্তু একজন দিছে এত দূর পর্যন্ত। কোষ দেহ কিন্তু পায়ের মধ্যে নাই, কোষ দেহ পায়ের মধ্যে নাই, বুঝতে পারছো? বা বাইরের দিকে নাই। কেন নাই? বাইরের দিকে কোষ দেহ থাকে তাহলে কিন্তু আমাদের অনুষ্ঠান কেটে যায় না, তাহলে কেটে গেলে আমাদের কোষ তো বিভাজিত মাধ্যমে হচ্ছে, কিন্তু নিউরন তো আর হবে না, তাহলে সারা জীবন কি অকেজ হয়ে থাকে। বুঝতে পারছো? ওই জন্য আল্লাহ বাইরের দিকে কোষ দেহ, মানে যেটা নিউরনের কোষ দেহ আছে না, সেল বডি, ওইটা কিন্তু বাইরের দিকে থাকে না। তাহলে প্রান্তীয় স্নায়ুতন্ত্র বুঝলাম, এটা তো কেন্দ্রীয় গেল, এটা কেন্দ্রীয়। প্রান্তীয় হলো এইগুলো হলো প্রান্তীয়, আবার এদিক দিয়ে বের হচ্ছে এগুলো কি প্রান্তীয়, মানে এগুলো প্রান্ত পর্যন্ত, দেহের প্রান্ত পর্যন্ত গেছে, এটাকে বলা হয় প্রান্তীয়। আর কেন্দ্রীয় মানে কি? কেন্দ্র বরাবর এগুলো কেন্দ্রীয়। বুঝতে পারছো? হ্যাঁ, ও ঠান্ডা লাগছে, বাইরে গেলে কিন্তু গরম লাগবে, বাইরে গেলে তখন গরম লাগবে। এখন বেশি করে ঠান্ডা থাকলে বাইরে গেলে তখন অত গরম লাগে, হ্যাঁ। তো তাহলে এখন দেখো যে এবার মানুষের স্নায়ুতন্ত্র, এটাও একটু বোঝার আছে। মানুষের স্নায়ুতন্ত্র দুই রকম, একটা হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, তাই না? এই যে এইটা মস্তিষ্ক থেকে এইটুকু পর্যন্ত, এটা হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, তাই না? তারপর কি প্রান্তীয় স্নায়ুতন্ত্র। প্রান্তীয় মানে কি? যেগুলো যে আশপাশ দিয়ে বের হয়েছে এবং গোটা শরীরে ছড়িয়ে ছিটিয়ে আছে, এটা হলো প্রান্তীয় স্নায়ুতন্ত্র, এটা হলো প্রান্তীয় স্নায়ুতন্ত্র। বুঝতে পেরেছো? তাহলে এই হলো কেন্দ্রীয় আর প্রান্তীয়। এখন বলা হচ্ছে যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে কি এই যে মস্তিষ্ক, আর কি এই যে সুষমনা কাণ্ড, এটা হলো কি সুষমনা কাণ্ড। আচ্ছা, তারপর বলা হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্রের মধ্যে আবার ঐচ্ছিক স্নায়ুতন্ত্র আছে, সোমাটিক নার্ভাস সিস্টেম, ঐচ্ছিক স্নায়ুতন্ত্র, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র বা অটোনোমাস স্নায়ুতন্ত্র। ইংরেজিটা অবশ্য ওইদিকে আছে, ওখান থেকে তোমরা দেখতে পাবা। ঐচ্ছিক স্নায়ুতন্ত্র মানে বুঝো তোমরা যে স্নায়ুগুলা নিজের ইচ্ছায় আমরা হাত পা নাড়াচ্ছি না, কথাবার্তা বলছি, এগুলো ঐচ্ছিক, নিজের ইচ্ছায় যেগুলো নড়াচড়া করা যায়, তাই না, মুভমেন্ট করানো যায়, এটা হলো ঐচ্ছিক স্নায়ুতন্ত্র। অনৈচ্ছিক মানে যেটার উপরে আমাদের কোনো ইয়ে নাই, আমাদের কি নাই, নিয়ন্ত্রণ নাই। যেমন ধরো আমাদের হার্ট চলছে না, এই হার্ট চলা কি আমাদের নিয়ন্ত্রণ? আমাদের কিন্তু নিয়ন্ত্রণ না। আমরা চাইলে এটাকে বন্ধ করতে পারবো না, চাইলে এটাকে আবার চালু করতে পারবো না, পারবো না। তাহলে এটা হলো অনৈচ্ছিক বা স্বয়ংক্রিয়, যেটা স্বয়ংক্রিয়ভাবে চলে। আমরা চাইছি বলে বন্ধ হয়ে গেছে, আমরা চাইছি বলে চালু হবে, এরকম কি? এরকম কিন্তু না। তাহলে পরিপাকতন্ত্র কিন্তু স্বয়ংক্রিয়ভাবে চলে, আমাদের ইচ্ছার উপরে নির্ভর করে এটা চলবে বা বন্ধ হবে এটা না, ঠিক আছে? তাহলে ঐচ্ছিক হলো যেটা নিজের উপরে নিয়ন্ত্রণ আছে, ঘাড় নাড়াচ্ছি, এগুলো কি ঐচ্ছিক, যেদিকে খুশি তাকাচ্ছি, চোখের পাতা বন্ধ করছি, খুলছি, এগুলো সবই হলো ঐচ্ছিক। কিন্তু যেগুলোর উপরে আমাদের কোনো কন্ট্রোল নাই সেটাই হলো স্বয়ংক্রিয় বা অনৈচ্ছিক। তবে অনেক তোমার স্বয়ংক্রিয়টা আবার দুই রকমের হতে পারে, ঐচ্ছিক স্বয়ংক্রিয়টা দুই রকমের হতে পারে। তার আগে ঐচ্ছিকটা দেখি। দেখো ঐচ্ছিকটা আছে, এটা আবার দুই রকমের হয় ঐচ্ছিক, একটা হলো করটিক স্নায়ু, একটা সুষম স্নায়ু। দেখো করটিক স্নায়ু মানে কি? করটির দিকে, করটি মানে কি মাথা, এই যে এটাকে আমরা করটি বলি না, এই গোড়াটাকে আমরা করটি বলি, তাই না? তাহলে এই করটির এই সমস্ত ছিদ্র আছে, এর ভিতর দিয়ে স্নায়ুগুলো কিন্তু বাইরে দিয়ে এসে নাকে গেছে, চোখে গেছে, এরকম গেছে স্নায়ুতন্তুগুলা, মানে ডেন্ড্রাইটগুলা, বুঝছো, বা একজেন্টগুলা। তাহলে
এই স্নায়ুগুলোকে বলা হবে প্রান্তীয় কর্টিক প্রান্তীয় স্নায়ু। কর্টিক প্রান্তীয় স্নায়ু। আবার এটার নাম প্রান্তীয় স্নায়ু, তবে সুষম না প্রান্তীয় স্নায়ু। এগুলো হচ্ছে তোমার হচ্ছে যে কর্টিক স্নায়ু আর সুষম স্নায়ুর ব্যাপার। এখন বলা হচ্ছে কর্টিক স্নায়ু তিন রকমের হতে পারে। একটা হলো সংবেদী। সংবেদী মানে কি জানো? যে সংবেদী মানে সেন্সরি মানে কি? যে তুমি যে কান দিয়ে আমার কথা শুনতে পাচ্ছ না, এটা হলো সংবেদী। শব্দ তরঙ্গ কানের পর্দায় টাচ লাগছে এবং এই শব্দ তরঙ্গ, এই যে তোমার যেটা আঁকলাম আমরা, হ্যাঁ, যখন এই টাচ লাগে তখনই হলো যে ওই যে ক্যালসিয়াম আয়ন ঢুকে তারপরে ওই যে মস্তিষ্কে কেমিক্যালটা চলে যাচ্ছে, তখন হলো আর কি তুমি কথাটা শুনতে পাচ্ছ। এটা মানে 0.মিলিসেকেন্ডের মধ্যে হয়, বুঝছো? তাহলে এটা হচ্ছে যে এই যে ঘটনাটা হচ্ছে, এটা হলো সংবেদী। তোমাকে কেউ সালাম দিল, তুমি কান দিয়ে শুনলে একটা সংবেদী সেন্সরি। আর তুমি যদি এর উত্তর দাও, যে উত্তরটা দিচ্ছ না, ওয়ালাইকুম সালাম বলছো না, এটা হলো মোটর মানে আজ্ঞাবাহী। ব্রেনে খবরটা দিছে, তুমি তখন যে অকালকর জিহ্বাকে নির্দেশ দিচ্ছ যে তুমি হচ্ছে নড়াচড়া করে এর উত্তর দাও। এখন উত্তর না দিয়ে তুমি যদি বলো, ধরো তোমাকে কেউ বললো আসসালামু আলাইকুম, তুমি যদি এটা বলো শালা বেটা শালা, এটাও কিন্তু মোটর স্নায়ুর কাজ। এটাও কি মোটর স্নায়ুর কাজ। মানে তুমি যা খুশি তাই বলো না কেন, ওটা হলো নির্দেশ, বাইরের দিকে বের হচ্ছে। মানে ভিতরে ঢুকছে সংবেদী, বাইরে বের হচ্ছে মোটর বা আজ্ঞাবাহী বা চেষ্টীয়। তিনটা নাম, মোটর, আজ্ঞাবাহী, চেষ্টীয়। বাইরে যে নির্দেশনা দিচ্ছ, বুঝছো? যেমন ধরো ক্রিকেট খেলার সময় বল আসতেছে, সংবেদী স্নায়ু দেখছো, অপটিক স্নায়ু, চোখ আলোটা, বলের যে আলোটা চোখ দিয়ে ঢুকে রেটিনাতে গেলেই সেখান থেকে ব্রেনে গেল। ব্রেন তখন দেখতে পাইছে যে বল একটা আসছে, তখন যে বল তখন হলো নির্দেশনা দিল হাতের পেশিকে যে মেরে দাও এটাকে, তখন মেরে দিচ্ছে। এখন ব্রেন বলতে পারে না ঠেকাও, এটাও যদি বলে সেটাও মোটর, তাই না? মারা বা ছেড়ে দেওয়া, হাত চাপে ছেড়ে দেয়, অনেকে ডবল মাইন্ডেড হয়ে যায়, পারবো কি ছাড়বো এরকম হয়ে যায়, কিন্তু সেটাও মোটর, বুঝতে পারছো? বা চেষ্টীয়। মিশ্র কোনটা? একই স্নায়ু যদি দুই কাজ করে, যেমন ধরো হাতে মশা কামড়েছে, এখানকার স্নায়ু খবর গেল, ব্রেন করলো কি নড়া দিলা, তাহলে একই স্নায়ু দুই কাজ করে। এটা হলো মিশ্র, একই স্নায়ু দুই কাজ করা। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং বোঝার হলো যে সুসমন্বয় স্নায়ু আবার 5টা বেজে গেছে, যেহেতু কালকে পরে 6টা বেজে গেছে, এটা একটু বড় আছে, হ্যাঁ। তোমার আগের বলে কি এরপরে তুমি যদি মনে করো আজকে থেকে করতে পারো, যদি কাজ না থাকে আজকে থেকে ফাইলে করতে পারো, আর যদি বেশি দূর মানে আজকে আজকে ট্রাইবুলার আমি বেশি বড় বাড়িতে দেখা
হ্যাঁ তো 2 ইয়ারই করবে। বললাম যে তোমার সময় থাকলে তুমি 2 ইয়ারই করো। ওর একবার প্রথম বছরের প্রথম দিকেই সমস্যাটা হবে, কারণ তাহলে তোমাকে 2 ইয়ারই করতে হবে। হ্যাঁ আমি বললাম তুমি চাইলে আজকেও করতে পারো, এর পরের দিন থেকে করতে পারো। তাহলে আজকে করবা না? তো বললো আচ্ছা আজকেই করবো। ও তাই? তাহলে বলো যে আগে পঁয়ত্রিশ। কবে ফোন দিন নি তাহলে আমি যাই লাগবে। যদি আসেন তাহলে ফোন দিন নি তাহলে আমি কাটালিয়া বাজারে যাবো। আটটা পর্যন্ত পরীক্ষা আছে হ্যাঁ দাও আমি নিয়ে নিই। হ্যাঁ খাতা নিয়ে আসাই ভালো। তাদের আর 4টা 5টা ব্যাচ মিললো। ওই বলে খালি ওখানে ফিজিক্স পড়ে, ওই খালি ফিজিক্স পড়ে ওখানে নিয়ে ও তুই যেগুলা করিস ওই সেটা খালি একটা মনে হয় কার কাছে সমস্যা নাই, স্যার ওখানে কন্টিনিউ করবো। তো আচ্ছা চলে গেছিল।